হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয় ডিজিটাল চিলড্রেন টিচিং সেন্টার। আজকে আমরা ক্লাস 8-এর হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারে পার্ট 2 নিয়ে চলে এসেছি এবং আজকে এর টপিক হচ্ছে হোয়াট ইজ কলোনিয়াল। আজকে আমরা কলোনিয়ালিজম সম্পর্কে জানবো। বলছে ইন দিস বুক ইউ উইল রিড অ্যাবাউট দ্য ওয়ে ব্রিটিশ কেম টু কনকার দ্য কান্ট্রি অ্যান্ড এস্টাবলিশ দেয়ার রুল সাবজুগেটিং দ্য লোকাল নবাবস অ্যান্ড রাজাস। বলছে এই বই পড়ে তুমি কি জানতে পারবে? এই বই পড়ে জানতে পারবে যে ব্রিটিশরা এদেশে এসেছিল, এই দেশকে জয় করলো এবং তাদের রুল শাসন প্রতিষ্ঠা করলো এবং যে লোকাল নবাব এবং রাজারা ছিল তাদেরকে বশীভূত করলো। এই যে বলছে না সাবজুগেট করা মানে হচ্ছে তাদেরকে মাথা নত করানো বা তাদেরকে পরাধীন করা। ঠিক আছে, ইউ উইল সি হাউ দে এস্টাবলিশ কন্ট্রোল ওভার দ্য ইকোনমি অ্যান্ড সোসাইটি, কালেক্ট রেভিনিউ টু মিট অল দেয়ার এক্সপেন্সেস, বট দ্য গুডস they wanted at low price, produce crops they need for export, and you will understand the changes that came about as a consequences. আর কি বলছে? আরও এখানে কিছু বলছে যে এই বই পড়ে তুমি আরও দেখতে পাবে যে ওরা কিভাবে ইকোনমি আর সোসাইটির ওপর ওদের কন্ট্রোল প্রতিষ্ঠা করেছিল এবং ওরা যে রেভিনিউগুলো কালেক্ট করতো সেটা ওদের খরচা বা এক্সপেন্স মেটানোর জন্য। তারা যে গুডস বা জিনিসগুলো কিনতো সেটা ওরা যে লো প্রাইসে চাইতো সেই পয়সাতেই ওরা কিনতো। প্রডিউস ক্রপস দে নিড ফর এক্সপোর্ট, এবং এখানে তারা যে ক্রপস মানে যে শস্যগুলো বা চাষগুলো করতো সেটা তারা এক্সপোর্টের জন্য করাতো। অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জেস দ্যাট কেম অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস, এবং এর পরিণতি হিসেবে যে পরিবর্তনগুলো এসেছিলো সেটাও তুমি জানতে পারবে। ইউ উইল অলসো কাম টু নো অ্যাবাউট দ্য চেঞ্জেস ব্রিটিশ রুল ব্রট অ্যাবাউট ইন ভ্যালুজ, টেস্ট, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস, এবং ব্রিটিশরা আসার পরে আমাদের ভারতবর্ষে যে ভ্যালু চেঞ্জ হয়েছিল, মানুষের যে টেস্ট চেঞ্জ হয়েছিল, কাস্টম চেঞ্জ হয়েছিল, মানুষের যে সংস্কৃতির চেঞ্জ হয়েছিল সে প্রত্যেকটা তুমি জানতে পারবে। ওয়েন দ্য সাবজুগেশন অফ ওয়ান কান্ট্রি বাই অ্যানাদার leads to these kind of political, economic, social, cultural changes, we refer to the process as colonizations. এই যে কলোনিয়াইজেশন বা কলোনিয়াল ব্যাপারটা কি বলছে যে একটা দেশ যখন অন্য দেশের কোন কোন বিষয়গুলো কন্ট্রোল করছে বা কোন বিষয়গুলোকে ওরা নিজেদের কন্ট্রোলে নিয়ে চলেছে সেটা হচ্ছে পলিটিক্যাল মানে পলিটিক্স, তারপরে তার ইকোনমি, তার সোশ্যাল ম্যাটার্সগুলো, তার কালচারগুলো, সেগুলো সে যখন নিজেরা কন্ট্রোল করছে এবং অন্য দেশকে তারা একদম পরাধীন করে রেখে দিয়েছে, সেই প্রসেসটাকে বলা হয় কলোনিয়াইজেশন। You will however find that all classes and groups did not experience these changes in the same way. আচ্ছা, তুমি এটাও কিন্তু দেখতে পাবে যে ভারতবর্ষের সকল যে গ্রুপের যে মানুষ রয়েছে, দেখো ভারতবর্ষে তো এক ধরনের মানুষ থাকে না, কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, কেউ গরিব, মানে রিচ, মিডল ক্লাস, পোর, এই যে গ্রুপের পিপলরা কিন্তু এক এক রকমভাবে এই সমস্যাটাকে ফেস করছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য বুক ইজ কল্ড আওয়ার পাস্ট ইন দ্য প্লুরাল। এই জন্য এই বইটার নাম কি দেওয়া হয়েছে? আওয়ার পাস্ট ইন প্লুরালে দেওয়া হয়েছে, এটা কিন্তু কোনো সিঙ্গুলারে দেওয়া হয়নি। বলছে নেক্সট টপিক, হাউ ডু উই নো। আচ্ছা, আমরা কীভাবে জানবো এই ইতিহাসকে, আমরা কীভাবে জেনে থাকি? হোয়াট সোর্সেস ডু হিস্টোরিয়ানস ইউজ ইন রাইটিং অ্যাবাউট দ্য লাস্ট 250 ইয়ার্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি। আচ্ছা, হিস্টোরিয়ানরা কী সোর্সেস ইউজ করে এই লাস্ট 250 বছরের হিস্ট্রিটা লেখার জন্য? অ্যাডমিনিস্ট্রেশন প্রডিউসেস রেকর্ডস। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন কি প্রডিউস করছে? রেকর্ডস। কীভাবে? ওয়ান ইম্পর্টেন্ট সোর্স ইজ দ্য অফিসিয়াল রেকর্ডস অফ দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট সোর্স ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের হচ্ছে অফিসিয়াল রেকর্ডগুলো। দ্য ব্রিটিশ বিলিভ দ্যাট দ্য অ্যাক্ট অফ রাইটিং ওয়াজ ইম্পর্টেন্ট, এবং তারা বিশ্বাস করতো যে এই লেখার কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এভরি ইনস্ট্রাকশন, প্ল্যান, পলিসি, ডিসিশন, এগ্রিমেন্ট, ইনভেস্টিগেশন হ্যাড টু বি ক্লিয়ারলি রিটেন আপ। প্রত্যেকটা এই যে বিষয়গুলো আমি তুলে ধরলাম সেগুলো কিন্তু কি দরকার, মানে তারা অনুভব করতো যে এই বিষয়গুলো কিন্তু লিখতে হবে। ওয়ান্স দিস ওয়াজ ডান, এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে এই বিষয়গুলোকে আমরা ভালোভাবে স্টাডিও করতে পারবে, তারা ভালোভাবে স্টাডিও করতে পারবে এবং সেটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারবে। অ্যান্ড দিস কনভিকশন, তাদের এই বিশ্বাস, প্রডিউস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার অফ দ্য মেমোস, নোটিং অ্যান্ড রিপোর্টস। আর এই যে তাদের বিশ্বাস থেকে কি তৈরি হয়েছিল পরে, এই যে মেমোস যেগুলো আমরা কাজ করে থাকি, নোটস এবং রিপোর্টস, এগুলোই কিন্তু পরে তৈরি হতে সাহায্য করেছিল। ঠিক আছে,
দেখো তারপরে কি বলছে, দ্য ব্রিটিশ অলসো ফিল দ্যাট অল ইম্পর্টেন্ট ডকুমেন্টস অ্যান্ড লেটার্স নিডেড টু বি কেয়ারফুলি প্রিজার্ভড। এবং ব্রিটিশরা এটাও কিন্তু অনুভব করেছিল যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো, যে লেটার্সগুলো, সেগুলো কিন্তু আমাদের প্রিজার্ভ বা সংরক্ষণ করতে হবে। সো দে সেট আপ রেকর্ড রুমস অ্যাটাচ টু দ্য অল অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন। এবং যে যে জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন ছিল সেখানে একটা করে রেকর্ড রুম বা একটা বা একাধিক রেকর্ড রুম কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনগুলোর উদাহরণ আমরা এক্ষুনি পাবো। যেমন দেখো, ভিলেজে যে তহসিলদারের অফিস থাকতো, যে কালেক্টরের অফিস থাকতো, যে কমিশনারের অফিস, যে প্রভিন্সিয়াল সেক্রেটারিয়েটের অফিস, যে লো কোর্টসগুলো থাকতো, সেখানে তোমার এই রেকর্ড রুমগুলো থাকতো। মানে এখানে যে অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছে, অ্যাডমিনিস্ট্রেশন মানে যে দেশকে শাসন করার জন্য যে প্রশাসনিক ব্যবস্থাগুলো, যে নিয়ম, যে কানুন, যে আইন, যে নীতিতে আমাদের দেশ চলবে, সেটা হচ্ছে আমাদের দেশে অ্যাডমিনিস্ট্রেশন। এবং প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসগুলো ছিল তার সাথে রেকর্ড রুমস কিন্তু ছিল। এবং এই আর্কাইভস এবং মিউজিয়ামও তৈরি করা হয়েছিল কিসের জন্য? না, টু প্রিজার্ভ ইম্পর্টেন্ট রেকর্ডস। ঠিক আছে। লেটার্স অ্যান্ড মেমোস দ্যাট মুভড ফ্রম ওয়ান ব্রাঞ্চ অফ দ্য administration to another in the early years of the 19th century can still be read in the archives। বলছে আর্কাইভসে এখনও কিন্তু যে লেটার্স বা মেমোসগুলো রয়েছে, যেগুলো একটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আর একটা অ্যাডমিনিস্ট্রেশনে 19th সেঞ্চুরিতে পাঠানো হতো, সেগুলো এখনও কিন্তু পড়া যায়। ইউ ক্যান অলসো স্টাডি দ্য নোটস অ্যান্ড রিপোর্টস দ্যাট ডিস্ট্রিক্ট অফিসিয়াল প্রিপেয়ার। এবং তুমি এই যে ডিস্ট্রিক্ট অফিসিয়ালরা যে নোটস, যে রিপোর্টসগুলো তৈরি করতেন, সেটাও কিন্তু তুমি পড়তে পারবে। অফ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডিরেক্টিভস দ্যাট ওয়ার সেন্ট বাই অফিসিয়াল অ্যাট দ্য টপ অফ প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনস। প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটরদেরকে যে পাঠানো হতো না, যে প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটরদের যে ইনস্ট্রাকশন এবং ডিরেক্টিভসগুলো পাঠানো হতো, সেগুলো কিন্তু তুমি পড়তে পারো। ইন দ্য আর্লি ইয়ার্স অফ 19th সেঞ্চুরি দিস ডকুমেন্টস ওয়ার কেয়ারফুলি কপিড আউট অ্যান্ড বিউটিফুলি রিটেন ইন বাই ক্যালিগ্রাফিস, দ্যাট ইজ বাই হু স্পেশালিস্ট ইন দ্য আর্ট অফ বিউটিফুল রাইটিং। আচ্ছা, এই যে লেখাগুলো, এগুলো শুধু এক কপি করে রাখা হতো না, তার একটা করে এক্সট্রা কপিও রাখা হতো। যেমন আমরা এখন আমাদের কপিগুলো পিডিএফ আকারে সেভ করে রাখি, সেটা আমাদের ল্যাপটপে হোক বা আমাদের ফোনের মেমোরি কার্ডে হোক, সেরকম তখনও কিন্তু এগুলো এক্সট্রা কপি করে রাখা হতো। এবং যারা এগুলো কপি করতেন তাদেরকে ক্যালিগ্রাফিস্ট বলে। ক্যালিগ্রাফিস্ট কারা? যারা খুব সুন্দর হাতের লেখা এগুলো তুলতে পারে। বাই দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি মাঝামাঝি সময়, উইথ দ্য স্প্রেডিং অফ প্রিন্টিং, মাল্টিপল কপিস অফ দিস রেকর্ডস ওয়ার প্রিন্টেড অ্যাজ প্রসিডিংস অফ ইচ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। বলছে যে যখন 18th সেঞ্চুরিতে তোমার মানে 19th সেঞ্চুরির মিডিলে যখন তোমার প্রিন্টিং মেশিন এলো এবং সেটা যখন চারদিকে ছড়িয়ে পড়লো, তখন এর অনেক কপিসগুলো কিন্তু প্রিন্ট করা হয়েছে। এবং কি বলছে যে অ্যাজ প্রসিডিং অফ ইচ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে। দেখো তারপরে কি বলছে নিচে, যে সার্ভেস বিকাম ইম্পর্টেন্ট। আচ্ছা, সার্ভে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো একটা নতুন রুলারের জন্য। কেন না, একটা জায়গাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করলে সেখানে তুমি কিভাবে তার শাসন কার্য চালাবে, তাই না? সেটার কথা বলছে, যে সার্ভে করতে হবে ফার্স্টে ভালো করে একটা জায়গাকে, তারপরে তো গিয়ে সেখানে আমি ভালো করে রুল করতে পারবো। দ্য প্র্যাকটিস অফ সার্ভিং অলসো বিকেম কমন আন্ডার কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। দ্য ব্রিটিশ বিলিভ দ্যাট আ কান্ট্রি হ্যাড টু বি প্রপারলি নোন বিফোর ইট কুড বি এফেক্টিভলি অ্যাডমিনিস্ট্রেটেড। একটা জায়গাকে ভালোভাবে প্রশাসনিকভাবে পরিচালনা করার আগে সেই জায়গাকে ভালো করে জানতে হবে। বাই দ্য আর্লি 19th সেঞ্চুরির আগে ডিটেল সার্ভেস ওয়ার বিং ক্যারিড আউট টু ম্যাপ দ্য এন্টায়ার কান্ট্রি। বলছে 19th সেঞ্চুরির আগে ডিটেল সার্ভেস ওয়ার বিং ক্যারিড আউট টু ম্যাপ দ্য এন্টার কান্ট্রিকে ডিটেইলে সার্ভে করা হয়েছিল এই পুরো দেশটাকে কি করার জন্য? ম্যাপিং করার জন্য। ইন দ্য ভিলেজ রেভিনিউ সার্ভেস ওয়ার কন্ডাক্টেড। এবং গ্রামে গ্রামে গিয়ে তোমার রেভিনিউ মানে রাজস্বের বিষয়গুলোকেও কিন্তু সার্ভে করা হয়েছিল, যে কোন জমি থেকে কি পরিমাণে রাজস্ব তোলা যায়, কোন জমি ভালো, কোন জমি কমা, সেই অনুযায়ী রাজস্ব নিতে হবে। দ্য এফোর্ট ওয়াজ নোন অ্যাজ টোপোগ্রাফি। এবং এই কর্মটাকে বা এই প্রসেসটাকেই কিন্তু টপোগ্রাফি বলে। দ্য সয়েল কোয়ালিটি, দ্য ফ্লোরা, দ্য ফনা, দ্য লোকাল হিস্ট্রিজ অ্যান্ড দ্য ক্রপিং প্যাটার্ন, all the facts seen as necessary to know about the
রিজিয়ন। কি বলছে যে সেখানে কি জানা হতো, কোনো একটা জায়গায় গেলাম বা গ্রামে গেলাম, তার সয়েল কোয়ালিটি জানতে হবে, সেখানকার উদ্ভিদের প্রকৃতি জানতে হবে, সেখানকার প্রাণীর প্রকৃতি জানতে হবে, সেখানকার লোকাল হিস্ট্রি জানতে হবে, সেখানে কি ধরনের তোমার ফসল হয়, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিয়ে দেখা হতো। ঠিক আছে, ফ্রম দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি সেন্সাস অপারেশন ওয়ার হেল্ড এভরি 10 years, এবং 19th সেঞ্চুরির শেষ দিকে প্রত্যেক 10 বছর অন্তর কিন্তু এই পদ্ধতিটা করা হতো, এই সেন্সাসটা কিন্তু করা হতো। অ্যান্ড দিস প্রিপেয়ার্ড ডিটেইলড রেকর্ডস অফ দ্য নাম্বার অফ পিপল ইন অল দ্য provinces of India, noting information on caste, religion and occupation। বলছে এই দিস প্রিপেয়ার্ড ডিটেইলড রেকর্ড of the number of people in all provinces of India and noting information, কিসের ইনফরমেশন, কাস্টের ইনফরমেশন, রিলিজিয়নের ইনফরমেশন, অকুপেশনের ইনফরমেশন কিন্তু তৈরি করলো। দেয়ার ওয়ার মেনি আদার সার্ভেস, এবং আরও অনেক ধরনের সার্ভে করা, যেমন বোটানিক্যাল সার্ভে করা হয়েছিল, ঠিক আছে, মানে উদ্ভিদ জগৎ নিয়ে সার্ভে করা হয়েছিল, প্রাণী জগৎ মানে জুওলজিক্যাল সার্ভে করা হয়েছিল, আর্কিওলজিক্যাল সার্ভেও করা হয়েছিল, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভেও করা হয়েছিল, এবং ফরেস্ট মানে জঙ্গল নিয়েও কিন্তু সার্ভে করা হয়েছিল। অ্যান্ড হোয়াট অফিসিয়াল রেকর্ডস ডু নট টেল। আচ্ছা, এইগুলো কিন্তু সব অফিসিয়ালি রেকর্ড করা হয়েছে, এবং এই যে অফিসিয়াল রেকর্ডগুলো আমরা পাচ্ছি, যারা লিখে গেছেন এই বিষয়গুলো তারা কিন্তু সমস্ত বিষয় জানতেন, কিন্তু সেইটুকুই লিখে গেছে যেটুকু তাদের পক্ষে জানানো সম্ভব হয়েছিল তাদের নিজেদের শাসন করার সুবিধার্থে, তাই না? তারা নিজেদের নেগেটিভিটি তো জানিয়ে যেতে পারতো না। তাই বলছে ফ্রম দিস ভাস্ট কর্পাস of records we get to know a lot, but we must remember that these are official records. From this vast corpus of records we can get to know a lot. আচ্ছা, এই বিরাট বিশাল রেকর্ড থেকে কিন্তু আমরা অনেক ধরনের খবর জানতে পারি, বাট উই মাস্ট রিমেম্বার, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এগুলো কিন্তু অফিসিয়াল রেকর্ড, যেটা অলরেডি আমি বলেছি। দে টেল আস হোয়াট অফিসিয়ালস থট, তারা কিন্তু সেটুকুই বলতো যেটা অফিসিয়ালরা যারা ভাবতেন, ঠিক আছে। অ্যান্ড দে ওয়ার ইন্টারেস্টেড ইন, এবং যে বিষয়গুলোতে তারা ইন্টারেস্ট পেতেন, অ্যান্ড হোয়াট দে উইশ টু প্রিজার্ভ ফর পোস্টেরিটি, এবং ভবিষ্যতে যে আমরা যেগুলো পড়ছি আমরা তো তাদের উত্তরসূরি, আমাদের জন্য তারা যেটুকু প্রিজার্ভ করে রেখে গেছে নিজেদের ইচ্ছা অনুযায়ী সেটুকুই কিন্তু জানতে পারবে। অ্যান্ড দিস রেকর্ডস ডু নট অলওয়েজ হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াট আদার পিপল ইন দ্য কান্ট্রি ফেল্ট অ্যান্ড হোয়াট লে বিহাইন্ড দেয়ার অ্যাকশনস, এবং তাদের এই রেকর্ড থেকে কিন্তু আমাদের কাছে অনেক কিছুই অজানা থেকে যায়। যেমন সমগ্র আমাদের এই দেশে শুধু এক ধরনের মানুষ তো থাকতো না, বিভিন্ন অকুপেশনের মানুষ থাকতো, এবং তারা কি কাজ করতেন, কেন করতেন, তাদের বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অজানাই থেকে যাচ্ছে। ফর দ্যাট, আর সেগুলো জানার জন্য উই নিড টু লুক এলসওয়্যার, আমাদের অন্য বিষয়গুলো কিন্তু দেখতে হবে। হোয়েন উই বিগিন টু সার্চ ফর দিস আদার সোর্সেস উই ফাইন্ড দেম ইন প্লেন্টি, এবং আমরা যখন এগুলো খোঁজ করা শুরু করবো অন্য সোর্সেস, সেখানে অনেক ধরনের অনেক কিছু পাবো, দো দে আর মোর ডিফিকাল্ট টু গেট দ্যান অফিসিয়াল রেকর্ডে, সেগুলো একটু ডিফিকাল্ট ব্যাপার। উই হ্যাভ ডায়েরিজ অফ পিপল, আমরা বিভিন্ন মানুষের ডায়েরি পেতে পারি। অ্যাকাউন্টস অফ পিলগ্রিমস অ্যান্ড ট্রাভেলার্স, বিভিন্ন যে তীর্থযাত্রীরা রয়েছে, যারা ভ্রমণকারী রয়েছে, তাদের যে বিবরণী আমরা জানতে পারি। অটোবায়োগ্রাফিস অফ ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, বিভিন্ন যে মহামানবরা রয়েছেন বা যারা ভীষণ ফেমাস ছিলেন সেই সময়, তাদের অটোবায়োগ্রাফিস এবং পপুলার বুকলেট সেই সময় লোকাল বাজারে যেগুলো খুব বিক্রি হতো সেগুলো পড়েও কিন্তু আমরা নানা তথ্য পেতে পারি। অ্যান্ড অ্যাজ প্রিন্টিং স্প্রেড, এবং যখনই ছাপাখানা ছড়িয়ে পড়লো নিউজ পেপার থেকে আমরা অনেক বিষয় কিন্তু জানতে পারি। নিউজপেপার ওয়ার পাবলিশড অ্যান্ড ইস্যুস ওয়ার ডিবেটেড ইন পাবলিক, এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পাবলিকলি বা মানে সামনাসামনি কিন্তু ডিবেট বা লড়াই করা হতো। লিডার্স অ্যান্ড রিফর্মার্স রোড টু স্প্রেড দেয়ার আইডিয়াস, লিডার্স যারা ছিলেন, রিফর্মার্স যারা ছিলেন, তারা তাদের আইডিয়াসকে লিখতে শুরু করলেন। কবিরা লিখলেন, নোবেলিস্টরা তারা লিখলেন তাদের অনুভূতি, তাই না? এরপরে দেখা যায় কি বলছে, অল দিস সোর্সেস হাউ এভার ওয়ার প্রডিউসড বাই দোজ
হু ওয়ার লিটারেট। আর এই বিষয়গুলি কারা তুলে ধরছেন? যারা শিক্ষিত তারা। ফ্রম দিস, আর এইগুলো থেকে উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড হাউ হিস্ট্রি ওয়াজ এক্সপিরিয়েন্স অ্যান্ড লিভড বাই দ্য ট্রাইবালস অ্যান্ড পিজেন্টস। এইগুলো থেকে তো আমরা তাদের জীবন বা তাদের অভিজ্ঞতা জানতে পারবো না, যারা ট্রাইবাল ছিল, যারা খুব দরিদ্র কৃষক ছিল, যারা ওয়ার্কার ছিল, যারা তোমার ওই খনিতে কাজ করতো, তাদের বিষয়ে তো জানতে পারবো না, তাদের দুঃখ জানতে পারবো না, যন্ত্রণা জানতে পারবো না, তাদের লড়াই জানতে পারবো না। কারণ এই যে বিষয়গুলো যারা লিখেছে তারা শিক্ষিত ছিল। সেই ওই হতদরিদ্র বা সেই আদিবাসী মানুষগুলোর কথা কীভাবে জানতে পারবো? গেটিং টু নো দেয়ার লাইফ ইজ মোর আ ডিফিকাল্ট টাস্ক। এটা কিন্তু আরও বেশি কঠিন একটা টাস্ক। দিস ক্যান বি ডান ইফ ইউ মেক আ লিটল বিট এফোর্ট। এটাও কিন্তু হতে পারে যদি আমরা একটু চেষ্টা করি। হোয়েন ইউ রিড দিস বুক, এবং তুমি যখন এই বইটা পড়বে, ইউ উইল সি হাউ দিস ক্যান বি ডান, এবং তুমি জানতে পারবে যে এটা কিভাবে হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানেই কমপ্লিট করে ফেলতে পারলাম আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা। এরপর আমাদের চলে আসবে সেকেন্ড চ্যাপ্টার, এবং প্রত্যেকটা বিষয় এরকম সুন্দরভাবে বাংলাতে তোমাদেরকে আমরা দিতে থাকবো। এরকম আরও অনেক ধরনের ভিডিওর জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।